আজকের গল্পটি এমন এক সাধারণ পরিবারের যারা নিজেদের মতো করে শান্তিতে জীবন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি ছোট্ট ভুল আর মাত্র ১০০ টাকার একটি নোটের কারণে তারা শহরের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের মুখোমুখি হয়ে দাঁড়ায়। কিন্তু অপরাধীরা জানত না তারা যাকে একটা সাধারণ পরিবার ভাবছে, আসলে তারা পুরো মার্শাল আর্টের একটা ডেঞ্জারাস প্যাকেজ। মাত্র ১০০ টাকার এই নোটটার পেছনে লুকিয়ে আছে হাজার কোটি টাকার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর ১৩০০ মানুষের জীবনের ঝুঁকি। কিভাবে এই পরিবারটি নিজেদের বাঁচাতে গিয়ে পুরো একটি গ্রামের ভাগ্য বদলে দেয়, তা নিয়েই আজকের এই দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভি। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি এই মুভিটির এক্সপ্লেনেশন। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিনেমাটি শুরু হয় ২০০৪ সাল থেকে। আমাদের একটি সুখী পরিবার দেখানো হয়। পরিবারের প্রধান হলেন রাজারাম, যিনি একজন ক্যারাটে মাস্টার। তিনি বাচ্চাদের ক্যারাটে শেখান যাতে বাচ্চারা শুধু শক্তিশালী না হয়, বরং দরকারে নিজেদের বাঁচানোও শিখতে পারে। রাজারামের সাথে তার ছোট ভাইও থাকে। দুজনে মিলে একটা মেডিকেল স্টোর চালায়। রাজারামের স্ত্রী নীলাবেণী এবং তাদের ছোট মেয়ের নাম নীলা। একদিন ছোট নীলা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। সে জানায় যে একটা ছেলে তাকে মেরেছে। রাজারাম তাকে জিজ্ঞেস করে দোষ কার ছিল। নীলা বলে ওই ছেলেটার। এখন এখানে অন্য কোনো সাধারণ বাবা হলে হয়তো মেয়েকে আদর করে শান্ত করাতেন অথবা নিজে গিয়ে ওই ছেলেটাকে বকা দিতেন, কিন্তু রাজারাম তেমনটা করে না। সে নীলাকে বলে যে যদি দোষ ওই ছেলেটার হয়ে থাকে তবে গিয়ে নিজেই তার জবাব দাও। নীলা ফিরে যায়, কিন্তু নিজের দুর্বলতার কারণে আবারও মার খেয়ে ফিরে আসে। তখন রাজারাম তাকে বোঝায় যে শক্তি শুধু রাগ থেকে আসে না, তার জন্য প্রস্তুতির প্রয়োজন। আগামী দিনে যদি মা বাবার সাথে নাও থাকে, তখনও যেন তুমি নিজের রক্ষা করতে পারো। আর এই কথাটা নীলার মনে গেঁথে যায় এবং সে তার বাবার কাছে ক্যারাটে শেখা শুরু করে। সময়ের সাথে সাথে নীলা শুধু ক্যারাটেই শেখে না, বরং তার ভেতর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও চলে আসে। যে ছেলেটি তাকে বিরক্ত করত, তাকে সে উচিত শিক্ষা দেয়। আবারও যদি তার সাথে তেমন কিছু হতো, তবে সে মারের বদলে মার দিয়েই তার জবাব দিত, যার পর অবশ্য আশেপাশের মানুষজন শুধু অভিযোগ নিয়ে আসতো যে আপনার মেয়ে আমাদের বাচ্চাদের পিটিয়ে দেয়। কিন্তু রাজারাম তার মেয়ের পাশেই দাঁড়াতো, কারণ তার মতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কোনো অন্যায় নয়। এরপর নীলা তার প্রথম ক্যারাটে টুর্নামেন্ট খেলে। সে খুব এক্সাইটেড ছিল, কিন্তু প্রথম কম্পিটিশনটা হেরে যায়। হারের পর তার আত্মবিশ্বাস ভেঙে যায়। তার মনে হয় সে হয়তো এই খেলার জন্য তৈরিই হয়নি। তখনই রাজারাম তাকে নিজের অভিজ্ঞতার কথা জানায়। সে বলে যে সে নিজেও তার প্রথম কম্পিটিশনটা হেরেছিল। হারের মানেই শেষ নয়, অনেক সময় আসল শুরুটা সেখান থেকেই হয়। বাবার কথা নীলাকে আবারও সাহস যোগায়। সে নতুন করে পরিশ্রম করে এবং পরের কম্পিটিশনে জিতে যায়। ইতিমধ্যে নীলা আরও একটি বিষয় জানতে পারে। তার কাকা জানান যে রাজারামকে ক্যারাটে অন্য কেউ নয়, বরং নীলাবেণীর বাবা শিখিয়েছিলেন। এবং মজার ব্যাপার হলো, রাজারামের প্রথম কম্পিটিশন সেই মেয়েটির সাথেই হয়েছিল যে পরবর্তীতে তার স্ত্রী হয়। নীলা অবাক হয়ে যায়, কারণ সে এতকাল জানতই না যে তার মাও ক্যারাটে জানেন। অর্থাৎ এই পরিবারটি বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতর থেকে ততটাই শক্তিশালী। এক রাতে রাজারাম কিছু গুন্ডাকে একটি ছেলেকে নির্মমভাবে মারধর করতে দেখে। কারণটা ছিল ওই ছেলেটির বাবা তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন। গুন্ডারা সেই প্রতিশোধ ওই নিষ্পাপ বাচ্চার ওপর নিচ্ছিল। রাজারাম ওই ছেলেটিকে চিনতও না, তাও কোনো ভয় না পেয়ে সে ওই গুন্ডাদের সাথে লড়াইয়ে নেমে পড়ে এবং সবাইকে পিটিয়ে দেয়। নীলা এই সব কিছু নিজের চোখে দেখে। সে রাজারামকে জিজ্ঞেস করে যে আপনি ওই ছেলেটিকে চিনতেনও না, তাও কেন তাকে সাহায্য করলেন। তখন রাজারাম তাকে জীবনের সবচেয়ে জরুরি শিক্ষাটি দেয়। সে বলে যে সাহায্য করার জন্য কাউকে চেনা জরুরি নয়। যদি আমাদের কারণে কারোর জীবন আরও সুন্দর হতে পারে, তবে সাহায্য করা উচিত। এরপর রাজারাম তার বোনের গল্প শোনায়। তার বোনের নামও নীলা ছিল। একসময় তার সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। মানুষের এই নিষ্ঠুরতার কারণে সে মারা যায়। সেই ঘটনাই রাজারামকে বদলে দিয়েছিল। এখন তার জন্য কোনো অভাবী মানুষকে সাহায্য করাটা শুধু ভালো কাজ নয়, বরং একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। এর ১৫ বছর পর, অর্থাৎ ২০১৯ সালের গল্প দেখানো হয়। এখন নীলা বড় হয়ে গেছে। সে তার বাবার মতোই আত্মবিশ্বাসী। তবে তার মধ্যে মায়ের বুদ্ধিমত্তাও আছে। অর্থাৎ সব জায়গায় মারামারি করা যাবে না, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে পিছিয়েও আসা যাবে না। একটি বাসে একজন বৃদ্ধা ফোনে কোনো এক লোকের কাছে সাহায্য চাইছিলেন। তার স্বামী মারা গেছেন এবং কিছু গুন্ডা তার জমি দখল করে নিয়েছে। কিন্তু যে লোকের কাছ থেকে তিনি সাহায্যের আশা করছিলেন, সে উল্টো তাকে ভয় দেখাতে শুরু করে। সে বলে যে জমি ছেড়ে দাও, কারণ সামনের মানুষগুলো খুবই বিপজ্জনক। পরে বোঝা যায় যে ওই লোকটি নিজেই সেই গুন্ডাদের সাথে হাত মিলিয়ে রেখেছে। নীলা একই বাসে বসে এই সব শুনছিল। যখন সেই মহিলা নিরুপায় হয়ে তার জমির কাগজপত্র গুন্ডাদের দিতে যান, তখন নীলা সেখানে পৌঁছায়। সে একাই ওই গুন্ডাদের আচ্ছা মতো পিটিয়ে মহিলার কাগজপত্র ফেরত এনে দেয়।
এই দৃশ্যটি দেখায় যে রাজারামের শিক্ষা নীলার মধ্যে বেঁচে আছে। সে কোনো অপরিচিত মানুষকে সাহায্য করতে পিছপা হয় না। অন্যদিকে গল্পের আসল ভিলেন বরুণের আগমন ঘটে। বরুণ একজন ক্ষমতাশালী ব্যবসায়ী, যার মাইনিং কোম্পানি যেখানেই কাজ শুরু করে সেখানেই কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়। অনেক গ্রাম ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষের প্রাণ চলে গেছে। কিন্তু বরুণের কাছে মানুষের জীবনের চেয়ে টাকা বেশি জরুরি। একজন সাংবাদিক তার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করছিল। তার সন্দেহ ছিল যে বরুণের প্রজেক্টের আড়ালে অনেক বড় অপরাধ লুকিয়ে আছে। ইতিমধ্যে বরুণ এমন একটি গ্রামের সন্ধান পায় যা একটি বড় পাহাড়ের নিচে অবস্থিত। গবেষণায় জানা যায় যে ওই পাহাড়ের নিচে অত্যন্ত মূল্যবান ধাতু রয়েছে এবং তার মূল্য আরবদের অর্থাৎ কোটি কোটির ঘরে। কিন্তু সমস্যা হলো সেগুলো তোলার জন্য অনেক গভীর খনন কাজ চালাতে হবে এবং এত গভীর খনন করা হলে পুরো পাহাড় ধসে পড়তে পারে। পাহাড়ের নিচে থাকা প্রায় ১৩০০ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। সরকার সরাসরি এই প্রজেক্টের অনুমতি দিতে পারে না। কিন্তু বরুণ ভাই শুধু টাকাই বোঝে। সে একজন মন্ত্রীর সাথে দেখা করে। সেই মন্ত্রীও বিপদটা বোঝে, কিন্তু তার মধ্যে কোনো সততা নেই। সে বলে যে অফিসিয়াল অনুমতি তো কেবল ৩০০ ফুট পর্যন্তই পাওয়া যেতে পারে। তার বেশি খনন করার পর যদি দুর্ঘটনা ঘটে তবে সেটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেওয়া হবে। এর বিনিময়ে মন্ত্রী ১,০০০ কোটি টাকা দাবি করে। বরুণ প্রথমে চমকে উঠলেও লাভের অঙ্কের সামনে এই টাকাটাও তার কাছে ছোট মনে হয়, তাই সে ডিলে রাজি হয়ে যায়। এখন এত বড় অঙ্কের টাকা তো সরাসরি ট্রান্সফার করা সম্ভব নয়, তাই বরুণ আব্রাহাম নামের এক ব্যক্তির সাথে যোগাযোগ করে। আব্রাহাম হলো হাওয়ালা ও কালো টাকা লেনদেনের বড় খেলোয়াড়। পরিকল্পনা অনুযায়ী ১,০০০ কোটি টাকা হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছানো হবে। এই ডিলে একটি বিশেষ ১০০ টাকার নোট প্রুফ হিসাবে ব্যবহার করার কথা ছিল, অর্থাৎ বিদেশে পৌঁছে সেই নোটটি দেখালেই পুরো টাকাটা আগে ট্রান্সফার করা হবে। ওদিকে সেই সাংবাদিক বরুণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে চলেছে। বরুণ জানতে পারে যে সেই সাংবাদিক তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই সে তার গ্যাংস্টার কৃপাকরকে নির্দেশ দেয় যেন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। কৃপাকরের লোকেরা সাংবাদিকের বাড়িতে পৌঁছায় এবং তার পুরো পরিবারকে শেষ করে দেয়। ভাই, এখানে বরুণের কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না, কেবল রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দেওয়ার মতো। কিন্তু এখান থেকেই সিনেমাটি পরিষ্কার করে দেয় যে এই লোকটা নিজের লোভের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। এখন গল্পের অন্যদিকে নীলার সাধারণ জীবনের কথা দেখানো হয়। নীলা একটি কল সেন্টারে চাকরি পেয়ে যায়। পরিবার খুব খুশি হয়, কিন্তু চাকরির সাথে সাথে তাকে এক ধরনের হেনস্থার মুখোমুখি হতে হয়। তার ম্যানেজার ক্রমাগত তার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকত এবং তাকে বিরক্ত করত। এক রাতে ম্যানেজার তার ক্যাবে উঠে পড়ে এবং মাঝ রাস্তায় প্রমোশন আর স্যালারির লোভ দেখিয়ে নোংরামি করতে শুরু করে। নীলা তার উদ্দেশ্য বুঝে যায় এবং বেশি জ্ঞান না দিয়ে তাকে আচ্ছামতো পিটিয়ে গাড়ি থেকে বের করে দেয়। ভাই, এখানে নীলা কোনো HR কমপ্লেনের জন্য অপেক্ষা করেনি, ডিরেক্ট প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে দিয়েছে। কিন্তু বাড়িতে নীলাবেনি বেশ চিন্তিত হয়ে পড়ে। তার মনে হয় নীলা প্রতিবার কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছে। লোকে কথা কাটবে, বিয়েতে সমস্যা হবে। কিন্তু রাজারাম পরিষ্কার জানিয়ে দেয় যে বিয়ে তখনই হবে যখন নীলা নিজে তৈরি হবে। অর্থাৎ বাবা সমাজের ভয়ে নিজের মেয়েকে ছোট বা দুর্বল করে রাখতে চান না। ইতিমধ্যে পুলিশ সাইডের গল্প শুরু হয়। একজন সৎ অফিসার আছেন ইন্সপেক্টর অরুণ। এক রাতে যখন পুলিশ রাস্তায় চেকিং করছিল তখন ইন্সপেক্টর অরুণও সেখানে উপস্থিত ছিলেন। ঠিক তখনই একটি গাড়ির দুর্ঘটনা ঘটে। পুলিশ যখন গাড়ির ভেতর দেখে তখন সেখানে আব্রাহামকে পাওয়া যায়। শুরুতে অরুণের মনে হয় এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট কেস, তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আসল সমস্যা তখন শুরু হয় যখন বরুণ জানতে পারে যে আব্রাহাম পুলিশের নজরদারিতে হাসপাতালে। আব্রাহাম কোনো ছোটখাটো লোক ছিল না, সেই ১,০০০ কোটি টাকার হাওয়ালা ডিল সামলাচ্ছিল এবং তার কাছেই এই ডিলের সবচেয়ে বড় লিঙ্ক ছিল। তাই বরুণ অবিলম্বে তার গুন্ডাদের হাসপাতালে পাঠায় যাতে পুলিশ কিছু বোঝার আগেই আব্রাহামকে সেখান থেকে বের করে আনা যায়। কিন্তু হাসপাতালে অরুণ আগে থেকেই ছিল। যখনই অস্ত্রধারী গুন্ডারা ভেতরে ঢুকে অরুণ বুঝতে পারে যে এরা আব্রাহামকে মারতে নয় বরং বাঁচাতে এসেছে, অর্থাৎ এই লোকটা অনেক বড় কোনো খেলোয়াড়। তাই সে প্রথমে তাদের ওয়ার্নিং দেয় এবং তারা হালকাভাবে নেওয়ায় এর পায়ে গুলি করে দেয়। গুলি লাগার সাথে সাথেই গুন্ডারা পিছিয়ে যায় এবং আপাতত আব্রাহাম পুলিশের কাস্টাডিতেই থেকে যায়। কিন্তু ভাই, কিছুক্ষণ পরেই পুরো গেম উল্টে যায়। অরুণ সেখান থেকে বের হতেই আব্রাহামের জ্ঞান ফেরে এবং সে হাসপাতালে থাকা পুলিশ কর্মীদের ওপর হামলা করে দেয়। আহত হওয়া সত্ত্বেও সে এতটাই বিপজ্জনক ছিল যে এক এক করে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আব্রাহাম তো বেঁচে পালায়, কিন্তু তার পায়ে গুলি লেগেছিল।
ক্ষত বাড়ছিল, রক্তক্ষরণ হচ্ছিল, এবং যদি সঠিক চিকিৎসা না পাওয়া যায় তবে তার পা নষ্ট হয়ে যেতে পারত। তাই সে একজন ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তাকে কিছু ওষুধের নাম বলে এবং কড়া ওয়ার্নিং দেয় যে ওষুধ তাড়াতাড়ি না পেলে অবস্থা খুব খারাপ হতে পারে। এখন সমস্যা ছিল আব্রাহাম নিজে বাইরে যেতে পারবে না, কারণ পুলিশ তাকে খুঁজছিল, আর কৃপাকরের পুরনো লোকেরাও পুলিশের নজরে চলে আসতে পারত। ঠিক তখনই গল্পে টবির প্রবেশ ঘটে। টবি সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছিল। তার কাছে টাকা ছিল না, ঘরের অবস্থাও খারাপ ছিল, এবং যে কোনো উপায়ে তার কৃপাকরের গ্যাংয়ে এন্ট্রি দরকার ছিল। কৃপাকরও তাকে টেস্ট করার জন্য প্রথম কাজ দেয়, আব্রাহামের জন্য সেই জরুরি ওষুধগুলো নিয়ে আসার। তাছাড়া তার পুরনো গ্যাং মেম্বাররা পুলিশের রাডারে ছিল, সেই কারণেও কৃপাকর টবিকে ওষুধ আনতে পাঠায়। টবি এমন একটি এলাকায় পৌঁছায় যেখানে দুটি মেডিকেল স্টোর ছিল। একটি দোকানে নীলা বসেছিল। টবির মনে হয় মেয়েটিকে ভয় দেখানো সহজ হবে, তাই সে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দাবি করে। নীলা দিতে রাজি হয় না। টবি চাকু বের করে ভয় দেখায়, তবে এইবার নীলা তার মায়ের কথা মনে করে যে সব জায়গায় মারামারি করা জরুরি নয়, তাই সে চুপচাপ ওষুধ দিয়ে দেয়। কিন্তু যাবার সময় টবির নজর নীলার চেনের ওপর পড়ে। এবার তার পুরনো চেন ছিনাইকারীর স্বভাব জেগে ওঠে। সে তার চেন ছিনিয়ে নিতে ফেরত আসে। কিন্তু ভাই, এইবার নীলা চুপ থাকে না। সে তারই চাকু দিয়ে তার হাতে কোপ বসিয়ে দেয়। আশেপাশের মানুষ সেখানে জড়ো হয় এবং টবি পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ স্টেশন থেকে টবি কৃপাকরকে ফোন করে। সে জানায় যে তাকে চেন ছিনতাইয়ের অপরাধে ধরা হয়েছে, তবে ওষুধের কথা পুলিশ জানে না। সে এও বলে যে মেয়েটি হয়তো তার বাবার সাথে কমপ্লেন করতে আসবে। এবার আব্রাহাম ভয় পেতে শুরু করে। যদি টবিকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে ওষুধ থেকে শুরু করে তার লুকিয়ে থাকার জায়গা পর্যন্ত কথা পৌঁছে যেতে পারে। কৃপাকর প্রথমে টবিকে মেরে ফেলার কথা বলে, কিন্তু আব্রাহাম বোঝায় যে পুলিশ স্টেশনের ভেতরে খুন করা অনেক বড় রিস্ক। তাই পরিকল্পনা করা হয় যে ওই মেয়েটি এবং তার পরিবারকেই মেরে ফেলা হোক, যাতে তারা কমপ্লেন দিতে পুলিশ স্টেশনে আসতেই না পারে। কৃপাকর তার লোকদের পাঠায় নীলা এবং তার পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু এখানে একটি ছোট্ট ভুল অনেক বড় মোড় নিয়ে নেয়। তার লোক করাটে মাস্টার কথাটি ঠিকমতো শুনতে পায় না এবং সেটাকে হেডমাস্টার ভেবে বসে। তারা কৃপাকরকে গিয়ে বলে যে মেয়েটির বাবা একজন সাধারণ হেডমাস্টার, মা সেলাইয়ের কাজ করেন এবং পরিবারটি একেবারেই সাধারণ। কৃপাকরের মনে হয় কাজটা খুবই সহজ, কিন্তু ভাই, এরা যাকে সাধারণ পরিবার ভাবছিল আসলে তারা পুরো মার্শাল আর্টের প্যাকেজ বেরোলো। সেই রাতে কৃপাকরের 5 জন লোক নীলার ঘরে ঢোকে। তারা আক্রমণ করার চেষ্টা করতেই নীলা নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ঘরের ভেতর তুমুল ফাইট শুরু হয়। রাজারাম, নীলাভেনী এবং নীলা 3 জন মিলে 5 গুন্ডার মুখোমুখি হয়। এখানে প্রথমবারের মতো আমরা নীলাভেনীকেও ফাইটার রূপে দেখতে পাই। 3 জন মিলে সব গুন্ডাকে খতম করে দেয়। কিন্তু আসল সমস্যা তো এখন শুরু হলো। 5টি লাশ ঘরের ভেতর পড়ে আছে। পুলিশের কাছে যাওয়ার মানে হলো লম্বা কেস, বদনাম এবং নীলার ভবিষ্যতের ওপর প্রশ্ন উঠে যাওয়া। ভয় এবং বাধ্য হয়ে পরিবারটি সেই লাশগুলোকে বাড়ির পেছনে একটি গর্তে পুঁতে ফেলে এবং কেস তুলে নেওয়ার কথা ভাবে। ওদিকে আব্রাহাম জানতে পারে যে কৃপাকরের ভাই তার পার্স থেকে সেই বিশেষ 100 টাকার নোটটি নিয়ে গেছে, যেই নোটটির ওপর ভরসা করে 1000 কোটি টাকার হাওয়ালা ডিল সম্পন্ন হওয়ার কথা ছিল। মানে ভুলবশত তাদের পার্স অদলবদল হয়ে গিয়েছিল। আব্রাহাম এবং কৃপাকর দুজনেই ঘাবড়ে যায়। কৃপাকর তার ভাইকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পায় না। তাদের মনে হয় হয়তো পুলিশ সবাইকে ধরে ফেলেছে। ইতিমধ্যে রাজারাম এবং নীলা পুলিশ স্টেশনে পৌঁছে টবির বিরুদ্ধে কমপ্লেন তুলে নেয়। কিন্তু কৃপাকরের মনে হতে থাকে যে তার লোকেরা পুলিশের কাছেই আছে। সে ইন্সপেক্টর অরুণের স্ত্রী এবং ছেলেকে কিডন্যাপ করে নেয় এবং অরুণকে হুমকি দেয় যে যদি তার ভাই এবং লোকেদের ফেরত দেওয়া না হয় তবে সে তার পরিবারকে মেরে ফেলবে। অরুণ বারবার বলে যে তার কাছে কেউ নেই, কিন্তু কৃপাকর কোনো কথা শুনতেই প্রস্তুত নয়। এবার পুরো ব্যাপারটা পার্সোনাল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আব্রাহাম নিজের মতো করে সত্যিটা জানার চেষ্টা শুরু করে। সে একজন পুলিশ কর্মীকে ধরে জিজ্ঞাসাবাদ করে। সে জানতে পারে যে কৃপাকরের লোকেরা পুলিশ কাস্টাডিতে নেই এবং এটাও জানতে পারে যে কমপ্লেন করা মেয়েটির বাবা কোনো হেডমাস্টার নয়, বরং ক্যারেটে মাস্টার রাজারাম। ব্যাস, এখানেই আব্রাহামের মনে সন্দেহের দানা বাঁধে। সে বুঝে যায় যে কৃপাকরের লোকেরা ওই পরিবারের কাছেই গিয়েছিল এবং সেখান থেকেই গায়েব হয়েছে। আব্রাহাম সরাসরি রাজারামের বাড়ি পৌঁছায়। সেই সময় রাজারাম বাড়িতে ছিল না, কিন্তু বাড়ির ভাঙাচোরা অবস্থা আর লড়াইয়ের চিহ্ন দেখে আব্রাহাম বুঝে যায় যে এখানে বড় কিছু ঘটেছে। সে নীলাভেনী এবং নীলার ওপর হামলা করে দেয় এবং ভাই, সে এখানে দুজনের ওপরই ভারী পড়ে। সে দুজনকে মারাত্মক জখম করে দেয়। ঠিক তখনই রাজারাম বাড়ি পৌঁছায়, কিন্তু আব্রাহাম তার ওপরও ভারী পড়ে।
মনে হতে থাকে যে এবার হয়তো এই পরিবারের বেঁচে ফেরা মুশকিল। কিন্তু তখনই ভাই নীলার কাকার প্রবেশ ঘটে এবং যে টুইস্ট দেখতে পাওয়া যায় না, সত্যি বলতে সেটা বেশ দারুণ ছিল। আসলে রাজারামের ভাই শিবমও ক্যারাটেতে ওস্তাদ বেরোলো। মানে এদের পরিবারে কেউই সাধারণ বা নর্মাল নয়। যাই হোক, তার আসতেই লড়াইয়ের ব্যালেন্স বদলে যায়। রাজারাম, নীলাভেনী, নীলা এবং তার কাকা 4 জন মিলে আব্রাহামের মুখোমুখি হয় এবং এক দীর্ঘ লড়াইয়ের পর তাকে কাবু করে ফেলে। আব্রাহামকে চেয়ারে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে কিছু বলে না, কিন্তু চাপ বাড়তেই অরুণের স্ত্রী ও ছেলের ঠিকানা বলে দেয়। রাজারাম এবং নীলা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় যেখানে কৃপাকর অরুণের পরিবারকে আটকে রেখেছিল। বাপ বেটি সেখানে পৌঁছে আবারও এক দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স দেয়। মানে ওখানকার সব গুন্ডাকে খতম করে অরুণের ফ্যামিলিকে বাঁচিয়ে নেয়। এই সময়েই বরুণের ম্যানেজারও সেখানে আসে, যাকে ধরে ফেলা হয়। এখন কৃপাকর এবং ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে পুরো খেলাটা সামনে আসে। 1000 কোটি টাকার হাওয়ালা ডিল, মাইনিং প্রজেক্ট, মিনিস্টারের ঘুষ আর পাহাড়ের নিচে থাকা 1300 মানুষের জীবনের ঝুঁকি। রাজারাম বুঝতে পারে যে এটা শুধু তাদের পরিবারের লড়াই নয়। যদি নোটটা ফেরত চলে যায় তবে মাইনিং প্রজেক্টের কাজ এগিয়ে যাবে, পাহাড় ধসে পড়তে পারে, পুরো গ্রাম শেষ হয়ে যেতে পারে। রাজারাম তার ভাইকে ফোন করে এবং বলে যে কৃপাকরের ভাইয়ের পার্সটা যেন আবারও চেক করা হয়। শিবম লাশ থেকে উদ্ধার হওয়া পার্সটা বের করে এবং তার মধ্যে সেই বিশেষ 100 টাকার নোটটি পেয়ে যায়। কৃপাকর বলে যে নোটটা ফেরত দিয়ে দাও এবং সব শত্রুতা এখানেই শেষ। কিন্তু নীলা তার বাবাকে থামিয়ে দেয়। সে বলে যে এটা শুধু একটা 100 টাকার নোট নয়, এটা 1300 মানুষের জীবন। ভাই ছোটবেলায় রাজারাম নীলাকে শিখিয়েছিল যে কোনো অপরিচিত মানুষকে সাহায্য করাও একটা মানবতা। এখন সেই শিক্ষাই নীলা তার বাবাকে মনে করিয়ে দেয়। রাজারাম সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে কৃপাকর এবং তার সঙ্গীকে খতম করে দেয় যাতে এরা আর কখনো ওই নোট এবং ডিলের পেছনে লাগতে না পারে। ইন্সপেক্টর অরুণ সেখানে পৌঁছায় এবং নিজের স্ত্রী ও সন্তানকে সুরক্ষিত পায়। কিন্তু সে এখনও পুরো সত্যিটা জানতে পারে না। ওদিকে বরুণের ওপর মন্ত্রীর চাপ বাড়ছে। মন্ত্রী তার 1000 কোটি টাকা চায়, কিন্তু আব্রাহাম গায়েব, নোট গায়েব আর ডিল অধরা। বরুণ তার লোকেদের তদন্তে লাগায়। সিসিটিভি ফুটেজে তারা কিছু লোককে দেখতেও পায়। রাজারামও নিজের দিক থেকে পরিস্থিতি বুঝে গেছে। সে জানে বরুণের কাছে টাকা আছে, গুন্ডা আছে, রাজনীতির মদদ আছে। যদি সে বেঁচে থাকে তবে এই বিপদ কখনো শেষ হবে না। তাই সে ভাবে যে শুধু নিজেকে বাঁচিয়ে রাখলে সমস্যা কখনো মিটবে না, এই সমস্যার আসল জড়টাকেই শেষ করতে হবে। এখন প্রথমে তো আব্রাহামকেও জ্যান্ত পুঁতে ফেলে যাতে সে আর কারোর জন্য হুমকি না হতে পারে। এবং এরপর ক্লাইম্যাক্সের খেলা শুরু হয়। বরুণ তার শত শত লোককে রাজারামের বাড়ি পাঠায়। তার মনে হয়েছিল যে তার গুন্ডারা এই পরিবারকে শেষ করে দেবে, কিন্তু রাজারাম এবং নীলা আগেই চাল চেলে রেখেছিল। বাড়িতে নীলাভেনী এবং শিবম গুন্ডাদের মোকাবেলা করে, আর অন্যদিকে রাজারাম এবং নীলা সরাসরি বরুণের আস্তানায় পৌঁছে যায়। এখানে সিনেমার সবচেয়ে বড় অ্যাকশন সিকোয়েন্স শুরু হয়। বরুণের লোকেরা এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। রাজারামের অভিজ্ঞতা আর নীলার স্পিড দুটি মিলে শত্রুদের ওপর ভারী পড়ে। দীর্ঘ লড়াইয়ের পর দুজনে বরুণের মুখোমুখি হয়। বরুণ প্রথমে তাদের ওপর ভারী পড়লেও সে তো ভিলেন, তাকে হারতেই হবে, তাই সে হেরে যায়। রাজারাম এবং নীলা মিলে বরুণকে খতম করে দেয়। বরুণ শেষ হতেই তার মাইনিং প্রজেক্টও আটকে যায়, আর পাহাড়ের নিচে থাকা 1300 মানুষ এমন এক বিপদ থেকে বেঁচে যায় যার সম্পর্কে তারা পুরোপুরি জানতও না। ইন্সপেক্টর অরুণ পরে কেসের সূত্রগুলো মেলানোর চেষ্টা করে। বরুণের ওপর তার সন্দেহ তো ছিলই, কিন্তু পুরো সত্যিটা কখনো সামনে আসে না। রাজারাম এবং তার পরিবার আবারও সাধারণ জীবনে ফিরে আসে। দুনিয়ার কাছে হয়তো তারা কেবল একটা সাধারণ পরিবার, কিন্তু আসলে তারা নিজের বাড়িকে বাঁচাতে বাঁচাতে একটা পুরো গ্রামের মানুষের জীবন বাঁচিয়ে নিয়েছে। সিনেমাটি এখানে একটা সাধারণ কিন্তু শক্তিশালী কথা বলে। অনেক সময় আইন, সিস্টেম এবং ক্ষমতাশালী মানুষেরা সঠিক সময়ে কাজ করতে পারে না। এমন পরিস্থিতিতে আসল পরিবর্তন তারাই আনে যাদের ভেতর সাহস এবং মানবতা দুটোই বেঁচে থাকে। রাজারাম ছোটবেলায় নীলাকে শুধু ক্যারাটেই শেখায়নি, সে তাকে শিখিয়েছিল যে শক্তির আসল অর্থ কাউকে ভয় দেখানো নয়, বরং দরকারে সঠিক জিনিসের পক্ষে দাঁড়ানো। আর শেষ পর্যন্ত নীলা সেটাই করে। তো এখানেই শেষ করা হয়েছে অসাধারণ এই মুভিটির কাহিনী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।